কেমন হলো ফিফা এশিয়ান কাপের জন্য কোচ টমাস ডুলির প্রাথমিক স্কোয়াড? এই তালিকায় হামজা চৌধুরী, সমিত সোম কিংবা ফারহান আলী ওয়াহিদদের নাম নাই কেন? তারা কবে দলের সাথে যোগ দেবেন? কিংবা নতুন কোনো বংশোদ্ভূত প্লেয়ারকে কি এই এশিয়ান কাপে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে? এরকম অনেকগুলো প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। ওই প্রশ্নগুলোর উত্তরই একটু দেওয়ার চেষ্টা করব, আশা করি শুনবেন। শুরুতে একেবারে প্রাথমিক যে 28 জনের তালিকা দিয়েছে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোচ টমাস ডুলি, সেই তালিকাটা নিয়ে সবার যেটা প্রশ্ন বা অনেক রহস্য যে কেন এই তালিকায় হামজা চৌধুরী, সমিত সোম, ফারহান আলী ওয়াহিদরা নাই কেন, এর যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে যে তাদেরকে এই মুহূর্তে আসলেই আলাদা করে রাখা হয়েছে, তাদেরকে ডাকা হয়নি। এখন এই 28 জন নিয়ে ক্যাম্প শুরু কেন হচ্ছে? এত আগে তো আসলে জাতীয় দলের ক্যাম্প কখনোই কোনো দেশে হয় না। বাংলাদেশে হচ্ছে 28 জনকে নিয়ে আলাদাভাবে এই কারণে যে এই মুহূর্তে দেশে ঘরোয়া কোনো লিগ হচ্ছে না, সেটা ফেডারেশন কাপ বলেন বা লিগ বলেন, কোনো রকম এখনো শুরু হয়নি। কবে শুরু হবে এটা নিয়েও নিশ্চিত না, যদিও নানান রকম ডেট দিয়েছে, কিন্তু সেগুলোতেও আসলে ঠিক থাকতে পারবে না, এগুলো পেছাতেই থাকবে। ফলে যেটা হয়েছে যে শুধুমাত্র ফর্টিজ এফসি এবং পুলিশ ছাড়া কোনো দলের ফুটবলাররাই কিন্তু খেলার মধ্যে নেই। এইটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা। এবং এই খেলোয়াড়দের ফিটনেস লেভেল অনেক নিচে নেমে গেছে। লাস্ট তো জাতীয় দলের ম্যাচ খেলেছেন সেই সান মারিনোর বিপক্ষে, তারপরে যদিও ঘরোয়া ফুটবলের কিছু ম্যাচ খেলেছেন, কিন্তু সবার ফিটনেস লেভেল ওই পর্যায়ে নেই। এখন এইটা তো রাতারাতি যে 7 দিনের ক্যাম্প করে খেলোয়াড়দের ফিটনেস লেভেল ওখানে নিয়ে যাওয়া এটা সম্ভব না, একটা লম্বা সময়ের প্রয়োজন আছে। যদি তারা ক্লাবে প্র্যাকটিসের মধ্যে থাকতো, খেলার মধ্যে থাকতো, তাহলে কিন্তু টমাস ডুলি এত আগে আসলে ক্যাম্প করতেন না। একেবারে লাস্ট মোমেন্টে গিয়ে হয়তো 7 দিন কিংবা 8 দিন আগে একটা ক্যাম্প করে সেখান থেকে চলে যেতেন। তো সেই কারণেই এই খেলোয়াড়দের ফিটনেস লেভেলের উন্নতিটা বা একটা খেলার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যই আগে ক্যাম্পে ডাকা হয়েছে। এই খেলোয়াড়দের এখন ঢাকায় ক্যাম্প হবে। শুরুতে পরিকল্পনা ছিল যেটা বিকেএসপিতে নিরিবিলি আছে, ওখানে সুযোগ সুবিধা বলে অন্যান্য সবকিছুই খুবই ভালো আছে সেখানে, কিন্তু সেখানে সরকারের এই যে নতুন পুরীর যে প্রোগ্রাম হচ্ছে, খেলাধুলা হচ্ছে, সেখানে ওখানে হোস্টেলে আসলে সম্ভব না সিট পাওয়া। এই কারণে পরে সিদ্ধান্ত চেঞ্জ করে ঢাকাতে থাকবেন। ঢাকাতে থেকেই আসলে টমাস ডুলি এই 28 জনকে নিয়ে কাজ করবেন। আর অন্যদের যাদের আসলে আমরা বলছি, সমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ, ট্রেভর ইসলাম, জায়ান হাকিম, যাদেরকেই ভাবা হচ্ছে, তারা কিন্তু আসলে প্রত্যেকেই খেলার মধ্যে আছে। তাদের ফিটনেস লেভেল নিয়ে কাজ করার আসলে কিছু নাই এই মুহূর্তে, কারণ প্রত্যেকেই পেশাদার দলের, তাদের যে লেভেল বা যে লেভেলের ফুটবলটা খেলছেন বাংলাদেশের ঘরোয়া স্ট্রাকচারের চেয়ে অনেক উন্নত জায়গায় তারা খেলছেন। ফলে তাদের ওই ফিটনেস লেভেল নিয়ে শঙ্কা নাই জন্য তাদেরকে এই স্কোয়াডে আপাতত ডাকা হয়নি। কিন্তু এই 28 জন থেকে কিন্তু দল কমিয়ে পরে যখন পরিপূর্ণ চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে, সেইটা হচ্ছে যে এখান থেকে অনেকেই বাদ যাবেন এবং অনেকেই যুক্ত হবেন হচ্ছে বংশোদ্ভূত প্লেয়ারদের। ওটা হবে হচ্ছে চূড়ান্ত স্কোয়াড। এটা একেবারেই প্রাথমিক স্কোয়াড। তো এই প্রাথমিক স্কোয়াডের একটা প্রসঙ্গ একটু বলে রাখি যে নতুন মুখ বা আসলে যাকে নিয়ে সান মারিনোর বিপক্ষেও তার ডাক পাওয়া উচিত ছিল, ওই সময় পাননি। তিনি হচ্ছেন মোহামেডানে খেলেছেন, গত মৌসুমে দুর্দান্ত খেলেছেন, 11 গোল করেছিলেন, 11 না 12 গোল করেছিলেন, সৌরভ দেওয়ান, তাকে ডাকা হয়েছে। এটা একটা ভালো ইনক্লুশন আমার কাছে মনে হয়েছে। অনেকেই পরিচিত যাদের, সেই সাদউদ্দিন বলেন, সোহেল রানা বলেন, অনেককে নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন, অনেকে ট্রল করছেন যে এদের কেন। কিন্তু বাংলাদেশের আপনাকে এই প্রেক্ষাপটটা মাথায় রাখতে হবে যে শুধুমাত্র আমাদের বংশোদ্ভূত যে কয়জন প্লেয়ার আছে তাদের দিয়ে কিন্তু একাদশ সাজানো সম্ভব না। আবার শুধুমাত্র 11 জন দিয়ে ফুটবল হবে না, মিনিমাম 23 জনের একটা স্কোয়াড লাগবে, যেখান থেকে কোচ আসলে বেছে নেবেন। তো এই মুহূর্তে বাংলাদেশে যেসব প্লেয়ার খেলছেন তাদের মধ্যে যারা বেস্ট তাদেরকেই কিন্তু ডাকা হয়েছে। এই কারণে আমরা যতই ইগনোর করি বা তারা পারফরমার, এখন পর্যন্ত আমাদের দেশের মান অনুযায়ী তারা পারফরমার, এই কারণে তাদের এইভাবে ট্রল করা বা একেবারে ইগনোর করার এইটার কোনো আমি পক্ষে যুক্তি দেখি না। হয়তো কেউ বুঝে না বুঝে এটা করে থাকেন, কিন্তু দিন শেষে যাদেরকে ডাকা হয়েছে তারা গত মৌসুম বলি বা সর্বশেষ যে ম্যাচগুলো হয়েছে সেখানে তারা ভালো পারফর্ম করেছে, এই জন্য কোচ ডেকেছে। তো সৌরভ দেয়ানের ইনক্লুশনটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। আলামিন তো ফিফার নিষেধাজ্ঞায় পড়ে গেছে, তাকে পাওয়া যায়নি। একইভাবে মিরাজুল ছিলেন, কিন্তু মিরাজুলও সেই ফিফার নিষেধাজ্ঞার কারণে সান মারিনোর পরে এই দলে আর নেই। এখন আসি বংশোদ্ভূত প্লেয়ারদের, যাদের এই হামজা চৌধুরী, সমিত সোম, ফারহান আলী ওয়াহিদ, তারা কিন্তু এই যে ঢাকায় যে ক্যাম্পটা চলতে থাকবে এই ক্যাম্পে সম্ভবত আসছেন না, কারণ ফিফার যেটা নিয়ম অনুযায়ী ম্যাচের 3 দিন আগে ক্লাব
খেলোয়াড় ছাড়তে বাধ্য। তো সেক্ষেত্রে এমন হবে বাংলাদেশ এখান থেকে এশিয়ান কাপ খেলতে যখন ইন্দোনেশিয়ায় যাবে 21শে সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হবে। আমার ধারণা সেটা 15 বা 16 তারিখে বাংলাদেশ দল হয়তো ওখানে ফ্লাই করবে। দলের সঙ্গে সরাসরি ওই ইন্দোনেশিয়াতে যুক্ত হবেন ফারহান আলী ওয়াহিদ, হামজা চৌধুরী, সমিত সোম বা ট্রেভর ইসলাম। আমরা যাদের কি ট্রেভর ইসলামের এখন পর্যন্ত কাগজপত্রের কিন্তু ওই রকম কোনো অগ্রগতি নেই, ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়নি। সেটা না হলে এই লাস্ট মোমেন্টে 1 মাসেরও কম সময় আছে, এই সময়ে তাকে পাওয়াটা এই মুহূর্তে মুশকিল আছে। আমরা আশা করছিলাম জায়ান হাকিমের ক্ষেত্রেও এই এশিয়ান কাপে তাকে পাওয়া যাবে না। ফলে যেটা হয়েছে যে সুকি ইতোফুসা, তার পাসপোর্ট হয়ে গেছে সম্ভবত, তো তিনি আসলে ঢাকায় আসবেন ফোর্টিজ এফসিতে চুক্তি করার জন্য। ঢাকাতে তখন আবার ক্যাম্প চলবে জাতীয় দলের, তখন আসলে ডুলি তাকে বিবেচনা করবেন কিনা এই প্রেক্ষাপটগুলো বা এই প্রশ্ন সবকিছুই কিন্তু নির্ভর করছে ফুটবল ফেডারেশন এবং কোচ টমাস ডুলির সিদ্ধান্তের উপরে। এই কারণে যাদের এখন আমরা ভাবছি বা ভাবা হচ্ছে সবাই যুক্ত হবেন, মানে বংশোদ্ভূত প্লেয়াররা, সেটা হচ্ছে ইন্দোনেশিয়ায় দলের সাথে সরাসরি যুক্ত হবেন, সেখানে ম্যাচ খেলবেন। সেখানে হয়তো আমরা জাতীয় দলে প্রথমবারের মতো দেখতে পাবো ফারহান আলী ওয়াহিদকে। এখন ওখানে যখন ইন্দোনেশিয়াতে টুর্নামেন্ট শুরু হবে, বাংলাদেশের প্রথম ম্যাচটা যে 21 তারিখে হবে এটা মোটামুটি বলা যায়, যদিও এখনো ড্র হয়নি কোন দলের সাথে কবে খেলা, কিন্তু 21 তারিখ যেহেতু টুর্নামেন্ট শুরু হচ্ছে এবং বাংলাদেশ যে প্রিমিয়ার পর্যায়ে খেলবে, সে প্রিমিয়ার ডিভিশন পর্যায়ে, সেটা কিন্তু হবে ইন্দোনেশিয়াতে, আর স্বাগতিক ইন্দোনেশিয়া। ফলে এই দুই দলের ম্যাচটা যে প্রথম দিনে পড়বে, মানে বাংলাদেশের সাথে না হয়েও হয়তো অন্য দলের সাথে পড়তে পারে ইন্দোনেশিয়ার প্রথম ম্যাচটা, সেটা কিন্তু প্রথম দিনে হয়তো দুটো ম্যাচই যদি হয়, সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো প্রথম দিনই প্রথম ম্যাচটা খেলবে। ইন্দোনেশিয়ার বাইরে এই গ্রুপে এতে অন্য দুই প্রতিপক্ষ বাংলাদেশের, সেটা হচ্ছে যে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। এই দুই দলের ম্যাচও কবে হয় সেটা ড্র হলে বোঝা যাবে, কিন্তু ওই উইন্ডোতে মানে 3টা গ্রুপ ম্যাচ খেলবে। গ্রুপ ম্যাচে কেমন রেজাল্ট হবে জানি না, আমি তো আশা করি হয়তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ ফাইনালে যাবে। সেটা না পারলেও কিন্তু বাংলাদেশ গ্রুপের এই 3টা ম্যাচের বাইরে আরও একটা ম্যাচ খেলার সুযোগ পাবে, সেটা হচ্ছে যে স্থান নির্ধারণী ম্যাচ। কারণ গ্রুপের দুটো সেরা দল, মানে দুই গ্রুপ থেকে সেরা দুটো দল যাবে হচ্ছে ফাইনালে, বাকি দলগুলো আবার একে অপরের সাথে স্থান নির্ধারণের জন্য ওই ম্যাচটা খেলবে। ফলে বাংলাদেশ 4টা ম্যাচ ওখান থেকে খেলে আসবে। তো এই যে যখন এত কিছু আলোচনা হচ্ছে, এত কিছু হচ্ছে, তখন কিন্তু আবার আর একটা জিনিস আলোচনায় আছে, কিন্তু সেটা অনেকটাই ফিকে হয়ে গেছে, আসলে সম্ভব না। কারণ সরকারের পক্ষ থেকে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও বলেছেন যে সরকার এই মুহূর্তে এত টাকা খরচ করে বা আলাদাভাবে ইনভেস্ট করে আসলে সম্ভব না। আবার বিভিন্ন প্রাইভেট কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে ব্রাজিলকে ঢাকায় এনে ম্যাচ খেলানোর মতো আমার ধারণা এই অবস্থাতে ফুটবল ফেডারেশন অতটা সক্ষম না বা হয়ে উঠবে না। এখন শেষ পর্যন্ত সেটা ব্রাজিল ম্যাচ ওটা হোক না হোক, কিন্তু বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় এবং একটা কি বলবো কাঙ্ক্ষিত টুর্নামেন্ট হতে যাচ্ছে এই ফিফা এশিয়ান কাপ। দেখা যাক সেখানে কেমন করে, সেখানে যাই করুক না কেন ওখান থেকে ফিরবে। আর নভেম্বর ঢাকায় আছে সাব চ্যাম্পিয়নশিপ, যেটা বাংলাদেশের আরও একটা মূল লক্ষ্য। সব মিলে এই সেপ্টেম্বরে ফিফা এশিয়ান কাপে, সেপ্টেম্বরে এবং অক্টোবর, সেপ্টেম্বরের শেষ এবং অক্টোবরে এরকম হয়ে যাবে। সেখান থেকে মাঝের কিছু দিনের আবার প্র্যাকটিসের মধ্যেই থাকবেন, এর মধ্যে ঘরোয়া লিগ শুরু হলে তারপরে নভেম্বরে শুরু হবে হচ্ছে ঢাকায় সাব চ্যাম্পিয়নশিপ। দেখা যাক বাংলাদেশের এই যে ফুটবলের জন্য একটা দুর্দান্ত সময়, দারুণ কিছু ম্যাচ উপভোগের সময়, ফুটবল উন্মাদনার সময় আসছে, তাতে কোনো সন্দেহ নেই।